জুলাই মাস আবার একটা মহান দিবস সামনে চলে এসেছে এবং আমরা প্রায় 3 দশক ধরে এই দিবসটাকে দেখছি কলকাতা শহরের একটি গুরুত্বপূর্ণ জায়গায় একটা জমায়েত হয় একটা নির্দিষ্ট দিনে। সেই দিনটাকে একটা গ্লোরিফাই করার জন্য দিবসটা পালন করা হয় একটি নির্দিষ্ট দলের থেকে, কিন্তু ইতিহাস বলছে যে এটি প্রদেশ কংগ্রেস পশ্চিমবঙ্গের তাদের একটা আন্দোলন ছিল একটা নির্দিষ্ট কারণে, এবং যুব নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা নেতৃত্ব দিয়েছিলেন, রাইটার্স বিল্ডিং এর অভিযান, এবং তারপরে যে ঘটনার পরম্পরা হয়েছিল 13 জন মানুষের প্রাণ গেছিল, তারপর থেকে এই শহীদ দিবস কংগ্রেসের এবং তৃণমূলের। কিন্তু এই মুহূর্তে কংগ্রেস সে এই দিবসটাকে ওই আমাদের ঘরে ঘরে যে বৃহস্পতিবারে লক্ষ্মীর ব্রত হয় সেরকম ভাবে হয়তো পালন করে, বা আমাদের দৃষ্টির কারণেই এতটাই লো প্রোফাইলে চলে গেছে কংগ্রেসের সেই দিবস পালনটা 21শে জুলাই, যে তাকে ছাপিয়ে গেছে তৃণমূলের 21শে জুলাই। আচ্ছা, তৃণমূলের যে 21শে জুলাই পালন, সেটা যতদিন তৃণমূল পাওয়ারে আসেনি সেই সময় যে তাদের বিশ্বাসযোগ্যতা ছিল, এই দিবসটা পালনকে নিয়ে করা নিয়ে যে গুরুত্ব ছিল, তৃণমূল পাওয়ারে আসার পর থেকে এই দিবস পালনের গুরুত্বটা তৃণমূলের কাছে যতটা বেড়েছে পাবলিকের কাছে ততটাই কি কমে আসছে? জিজ্ঞাসার চিহ্ন দিচ্ছি। কেন? দেখুন, সাম্প্রতিক সময় আমরা যতগুলো অভিযান দেখছি, আন্দোলন দেখছি, সেখানে টেকনোলজি বা সময়ের সঙ্গে হাত ধরে পুলিশের অনেক সুবিধা হয়ে গেছে। পুলিশ দুমানুষ সমান গার্ড রেল এমন ভাবে কংক্রিট দিয়ে গজাল দিয়ে এমন ভাবে যে কোনো জায়গায় ফিট করতে পারে, সেটা রেড রোডের ওপরে আমরা দেখেছি যে অভয় আন্দোলনের সময়, বা এই যে নবান্ন অভিযান যতবার হচ্ছে আমরা দেখছি যে হাওড়ার দিক থেকে সেটাকে গার্ডরেল দিয়ে আটকানো যাচ্ছে। যে কোনো জায়গায়, কলকাতার যে কোনো প্রাণকেন্দ্রের যে কোনো জায়গায় এখন টেকনোলজির এত সুবিধা হয়েছে যে জল কামান এবং গার্ডরেল দিয়ে শৃঙ্খল দিয়ে বেঁধে, তাকে গজাল দিয়ে বেঁধে যে কোনো আন্দোলনকে প্রতিরোধ করতে পারছে পুলিশ। এটা পুলিশের একটা টেকনোলজিক্যাল উন্নতি। যেমন পুলিশ রেড করতে গিয়ে আজকাল ফোন ট্র্যাক করে অনেক মানুষকে ধরে ফেলতে পারে, তেমনি যে কোনো আন্দোলন মুভমেন্টকে কিন্তু লাঠি চার্জ, টিয়ার গ্যাস, এই যে পুরনো পদ্ধতি, তার সঙ্গে গার্ডরেল এবং জলকামান দিয়ে প্রতিহত করছে। কিন্তু কোন ভুলে বা কোন অদক্ষতায় যে ট্রিগার হ্যাপি পুলিশ সেই যে কাণ্ডটি ঘটিয়েছিল বামফ্রন্ট আমলে, সেটা তো আমাদের ভাবলে এখনো কষ্ট হয়। কিন্তু পলিটিক্যাল পার্টিরা এটার যে ক্যাশ করতে জানে, যেটাকে লাশের রাজনীতি আমরা বলি, সেইটা কিন্তু পরম্পরায় চলেই আসছে। সেটা 13 জন শহীদও হতে পারে, সেটা একজনও হতে পারে, অনেক কিছু হতে পারে। ধরুন, বিরোধী নেত্রী হিসেবে মমতা ব্যানার্জি যখন ছিলেন, মানে এমপি ছিলেন আর বিরোধী নেত্রী হিসেবে পশ্চিমবঙ্গ থেকে উঠে আসছিলেন বিধানসভায়, বা আমাদের দ্বিতীয় লালবাড়ি যে পুরসভা, সেগুলোকে দখল করছিলেন একটু একটু করে, তখন রিজওয়ানুর যে ঘটনা, একেবারে পারিবারিক একটি ঘটনা, সেটার যে পর্যায়ে নিয়ে যেতে পেরেছিলেন এবং তার ফসল তুলতে পেরেছিলেন যে সিভিল সোসাইটির জাগরণ। এবং তারপরে আমরা দেখেছিলাম যে রিজওয়ানুরের দাদা কোনো পলিটিক্যাল এন্টিটি না হয়েও রুকবানুর রহমান এমএলএ হয়ে গেলেন তৃণমূলের, আজও বোধহয় আছেন। এই যে ব্যাপারগুলো, সেগুলো কিন্তু ভাবায় যে 21শে জুলাই যেটা অখণ্ড যুব কংগ্রেসের আন্দোলন ছিল, যেটা নেতৃত্ব দিয়েছিলেন যখন কংগ্রেসে ছিলেন যুব নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়, যখন আলাদা দল করেননি, তারপরে তিনি 21শে জুলাইটাকে তিনি সরিয়ে আনতে পেরেছেন তার নিজস্ব কৃতিত্বের পেরিফেরিতে, এবং সেটা আজও চলছে। কিন্তু তার ধার, তার জাঁকজমক হয়তো বেড়েছে, তার ধার কি কমেছে সেটা তো আপনারা বিচার করবেন। কিন্তু আমরা যেগুলো দেখে অভ্যস্ত, যে পাওয়ার বদলের পর, অর্থাৎ বামফ্রন্ট থেকে তৃণমূল যখন পাওয়ারটা নিয়ে নিল,
নিতে পারলো, তখন 21শে জুলাইয়ের শহীদ তর্পণটা সরে গেল অনেকটা, মানে পিকচার থেকে কিছুটা ব্রাত্য বলবো না, কিছুটা গুরুত্ব কমে সেখানে আমরা উন্মুখ হয়ে থাকতাম যে কে কোন দল থেকে জয়েন করবে, অর্থাৎ সিপিএম কংগ্রেস থেকে কে পতাকা ধরাতে পারবেন তৃণমূল নেত্রী। আমরা ওই মঞ্চে দেখেছি যে কংগ্রেসের মালদা জেলার এমএলএ, স্মৃতি থেকে বলছি, মালদা জেলার নেত্রী সাবিত্রী মিত্র, অনেকে এরকম পতাকা ধরেছেন। তো প্রথম দিকে বিজেপির অতটা ছিল না, সিপিএম কংগ্রেসকে নিঃশেষ করে দিয়ে বিরোধীরা বলেন, বা তেনারা নিজে নিজেই, যেমন দীপালি বিশ্বাস মালদাতেই তিনি চলে এলেন, এরকম অনেককে, আমি কত নাম বলবো। আমরা উন্মুখ হয়ে থাকতাম যে 21শে জুলাই মানেই হচ্ছে দল বদলের একটা উৎসব, অর্থাৎ তৃণমূলের পতাকা ধরবেন সিপিএম ছেড়ে কিংবা কংগ্রেস ছেড়ে, এবং তারপরে মঞ্চে কতখানি বিজেপির মানুষকে ভাগিয়ে নিয়ে আসতে সক্ষম হয়েছেন বলতে পারবো না, কিন্তু তারা আরেকটা অন্য পদ্ধতিতে, অর্থাৎ বিজেপির পতাকায় জিতলেন, যেমন সিপিএম এর পতাকা কংগ্রেসের পতাকায় জিতলেন, তারা সরাসরি এসে মঞ্চে না উঠলেও তারা দল বদল করেছেন, এটাই আমরা দেখেছি। তো এই একটা ব্যাপার দেখেছি। আরেকটা দেখতাম, উন্মুখ হয়ে থাকতাম আমরা যে কোন বুদ্ধিজীবী বা বিদ্বজন ওই স্টেজে উঠে গুণগান গাইবেন তৃণমূল নেত্রী তথা দলের। কে গান গাইবেন? যে নচিকেতা চক্রবর্তীকে বামফ্রন্টের সময় আমরা বিপ্লবীর মতন গান বাজতে দেখেছি, তিনি এখন অন্ধ হয়ে ধৃতরাষ্ট্রের মতন সবকিছু দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন না জানি না, কিন্তু তিনি কিন্তু স্টেজে উঠবেনই এবং গান গাইবেন দিদির হাত ধরে, তৃণমূল নেত্রীর হাত ধরে। এটা তো আমরা দেখছি। আরেকটা দেখেছিলাম যে টলিউডের নায়িকারা তখন হয়তো কিছু হননি, হঠাৎ হঠাৎ কে এসে মঞ্চে আলো করবেন। আমরা সায়ন্তিকাকে দেখেছি, আমরা আরো অনেককে দেখেছি, নুসরাতকে দেখেছি, আমরা পরবর্তীকালে যাদেরকে অবাক হয়েছে যে এমএলএ এমপি তাদেরকে নমিনেশন দেওয়া হচ্ছে এবং তাদের জিতিয়ে আনা হচ্ছে, কারণ তাদের তো কোনো পলিটিক্যাল এন্টিটি ছিল না। হয়তো বলতে পারেন যে তাদের জনপ্রিয়তার নিরিখে সায়নী ঘোষ কিংবা নুসরাত জাহাঁ কিংবা সায়ন্তিকা উভয়কে ক্যাশ করেছেন, অর্থাৎ গ্রামের দিকে এই নায়িকাদের যদি কিছুটা জনপ্রিয়তার দৌলতে ভোট ব্যাংকের থাবা বসাতে পারেন, তার সঙ্গে তৃণমূলের যে মানি পাওয়ার, মাসেল পাওয়ার, সেইটাকে একটা অদ্ভুত পাঞ্চ করে 21শে জুলাইয়ের মঞ্চে তাদেরকে স্টেজে তুলে দিয়ে তারপরে তাদেরকে ভোটের জন্য চিন্তা করা, এই যে একটা স্ট্র্যাটেজি, অর্থাৎ 21শে জুলাইয়ের যে শহীদ তর্পণ, সেইটা কতটা শহীদদের জন্য আর মন কেঁদেছে তৃণমূলের পাওয়ার পর, তার থেকে বেশি স্ট্র্যাটেজি, বেশি দেখানোপনা, বেশি কি বলবো, একটা গ্ল্যামারাস অনুষ্ঠান। এবং সেখানে ওই যে একটা ধারাপথের মতন একটা গান গাওয়া হবে, অর্থাৎ তৃণমূল নেত্রী একটা কথা বলবেন, তার ধুন ধরবেন তার দলবলের লোকেরা, সেখানে স্টলওয়ার্ড কাকলি ঘোষ দস্তিদার থাকতে পারেন, দোলা সেন থাকতে পারেন, অর্থাৎ কোথায় কোথায় তৃণমূল আছে, যেমন জায়গায় আছে, জেলায় আছে, তেমনি আকাশে আছে, মর্তে আছে, পাতালে আছে, সর্বত্র তৃণমূল। এই যে একটা মানে উপচে পড়া তৃণমূলের অবস্থা, যেখানে বিরোধী শূন্য, কোথাও বিরোধীদের এক চিলতে দেখা যাবে না, একটা মিউনিসিপালিটিতেও দেখা যাবে না, একটা কাউন্সিলরও দেখা যাবে না। এই যে একটা উপচে পড়া অবস্থা তৃণমূলের, যে একটা টইটম্বুর অবস্থা, একটা ফাঁকে কোথাও যদি আপনি চিন্তা করে দেখুন, ঝালদায় একটা অবস্থা হয়েছিল, কিন্তু তাতে কত মানুষ খুন হয়ে গেল, তবু তৃণমূল কিন্তু সেই জায়গাটা ছাড়তে রাজি না। যেমন তাহেরপুরে এখনো হয়তো আছে, টিম করে চলছে একটা মিউনিসিপালিটি, একটা পৌরসভা। তো এই যে একটা বিরোধী শূন্য টইটম্বুর অবস্থা, সেটা 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই কিন্তু আমরা বুঝতে পারতাম যে একটাই দল, আর কিছু নেই। আরেকটা স্ট্র্যাটেজি হলো, দেখুন এখন বোধহয় দল বদলের কিছু নেই, সব হয়ে গেছে, টইটম্বুর অবস্থায় সবাই স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে গেছে। এখন তিনি দুদিকেই সেটিং করে রেখেছেন, অর্থাৎ অলিখিত সেটিং, সিবিআই কোনো কাজ করে না, কোনো কিছু দেখতে পায় না, এটা একটা অলিখিত সেটিং। বলা যায় যে সেন্ট্রালের সঙ্গে তৃণমূলের, বিজেপির সঙ্গে তৃণমূলের। আরেকটা লিখিত সেটিং, অর্থাৎ ওই যে ইন্ডিপেন্ডি জোটের মধ্যে সিপিএম
কংগ্রেসের সঙ্গে অদ্ভুতভাবে তৃণমূল নেত্রী রয়েছেন যে এখানে কিছু হলেই উনি নালিশ করবেন রাহুল গান্ধীর কাছে কিংবা কারোর কাছে, অর্থাৎ ডাইলিউট হয়ে যাবে, অর্থাৎ দুদিকেই একটা বিরোধী শূন্য অবস্থা। অর্থাৎ এখানে ভাবুন যে এই 26,000 লোকের এই যে ইস্যুটা যদি মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী হিসেবে পেতেন, তাহলে কোনো গার্ডরেল, কোনো জলকামান তাকে রুখতে পারতো। এই 21শে জুলাই প্রেক্ষিতেই বলছি যে একটা এপিক কার্ডের জন্য উনি 13 জন শহীদ হয়ে গেলেন ওনার সঙ্গে। তাহলে এত বড় স্ক্যাম সরকারের, একেবারে হাতে নাতে সবকিছু প্রমাণিত, তারপরেও বলছেন কিনা যে যারা টেন্টেড তাদের জন্য আমাদের ট্যাক্সের পয়সায় ডিভিশন বেঞ্চ হাইকোর্টের চলে গেলেন, হয়তো সুপ্রিম কোর্টেও যাবেন। এবারে একটা কথা বলি, সেটা হচ্ছে দেখুন, এই সরকার যখন থেকে পাওয়ারে এসছে, আনিস খানের মতন একজন প্রতিবাদী কিভাবে খুন হলেন বা কিভাবে মারা গেলেন, তার আগে তপন দত্ত অর্থাৎ প্রতিমা দত্ত, এই যে হাওড়ায় প্রতিমা দত্ত আজও কেঁদে বেড়াচ্ছেন, সিবিআই হয়তো পেয়েছেন, কি পেলেন? আনিস খানের বাবা কি পেলেন? কামদুনির পরিবার কি পেল? আরজি করের মা বাবা কি পেলেন? আমি কি পেলাম? অর্থাৎ 17 দিনের মাথায় বটতলা থানায় যে অত্যাচার হলো পঙ্কজ দত্তের উপর, আমি কি পেলাম? এই যে লাশের রাজনীতি, এ তো চলবেই, কিন্তু মানুষগুলো যারা চলে যায়, সেই বরুণ বিশ্বাসের দিদি, দাদা, সেই অশীতিপর বাবা কেঁদেই চলেছে, মা তো চলেই গেছেন, একটু ভেবে দেখবেন। আর 21শে জুলাই যারা 13 জন শহীদ, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েই বলছি, প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত কি বলে গেছিলেন শুনবেন। ধন্যবাদ। যে 13 জন শহীদের নাম ভাঙিয়ে আপনি গত 28 বছর ধরে 21শে জুলাই পালন করছেন এবং কদিন আগেও পালন করেছেন, সেই সুশান্ত চ্যাটার্জি তাকে দিয়ে আপনি তদন্ত কমিশন করলেন, সেই তদন্ত কমিশনটিকে আপনি বিধানসভায় পেশ করে আপনি টেবল করেছেন, বিতর্ক করেছেন, তার যা রেকমেন্ডেশন ছিল সেগুলিকে আপনি অ্যাকসেপ্ট করেছেন। কেন করেননি? যদি না করে থাকেন তাহলে কেন আপনি একটা ওই রিটায়ার্ড জাস্টিসকে দিয়ে একটা কমিশন গঠন করেছিলেন? এর কোনো